গ্রামের নাম পলাশপুর। গ্রামে রোদের দাবদাহে চারদিক যেন দাও দাও করে আগুন জ্বলছে। তারই মধ্যে একজন বৃদ্ধ লোক গামছা মাথায় দিয়ে কোনো রকমে লাঠি ঠুকতে ঠুকতে গ্রামের পথ ধরে সামনের দিকে চলে যাচ্ছে। তার হাত ধরে রয়েছে তার ছোট্ট নাতি, তার খালি গা, পরনে শুধু একটা প্যান্ট। এবার বৃদ্ধ বলে উঠল, আর কত দূর যেতে হবে রে বাছা? পলাশপুর কি এখনো আসেনি? এত দূর তো পলাশপুর ছিল না। পলাশপুর? এই তো চলে এসেছি। ওই তো দাদু, ওই দেখো পলাশপুর গ্রামের ঘর বাড়ি দেখা যাচ্ছে। আর একটু যেতে হবে। তুমি তো হাঁটতেই পারছো না, ভীষণ ঘামছো। তোমার কি শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগলেই বা কি হবে বলতো? এখানে তো বসার মতন জায়গাও নেই ভালো। গাছের পাতাগুলো গরমে শুকিয়ে গেছে। গ্রামের লোকেরা পথের আশেপাশে গাছ কেটে এমন ভাবে ফাঁকা করে দিয়েছে যে এখানে দাঁড়িয়ে বিশ্রাম করার উপায়ও নেই। শুধু জমিতে চাষ করলে কি হবে? পথের আশেপাশে বড় বড় গাছগুলো এমন নির্বিচারে কেটে ফেলো কেন? আমি যখন বড় হব তখন অনেক গাছ লাগিয়ে দেব দাদু, তুমি দেখো তখন। আমার শরীরটা কেমন লাগছে বাছা। আমায় ওই যে জায়গাটা আছে, ওই একটা মাত্র গাছ আছে, ওই গাছ তলায় নিয়ে চল। ওই গাছের তলায় গিয়ে একটু বসতে পারলে মনে হয় ভালো লাগবে। একটু জল। চলো দাদু, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু জল এখন কোথায় পাবো? জল তো খেয়েছি পাশের গ্রামের কাছে। এই গ্রামে তো একটাও নদী নালাও দেখতে পেলাম না যে জল খাবো। এই রোদের তাপে নদী নালা সব জল শুকিয়ে নিচে নেমে গেছে। সেই জল খাবি কি করে? গাছের তলায় পর্যন্ত পৌঁছতে পারবো তো? মাথা ঘুরছে। আর একটুখানি হেঁটে চলো দাদু। ওই যে আমরা চলে এসেছি। গাছের তলায় কে যেন বসে আছে, ওর সাথে কথা বলি চলো। নিশ্চয়ই জল পাওয়া যাবে। চলো দাদু, তাড়াতাড়ি চলো। দাদু, দাদু, কি হলো তোমার? দাদু, দাদু ওঠো, কথা বলো দাদু। কে কোথায় আছো? আমার দাদুকে, আমার দাদুকে। বৃদ্ধ লোকটা আর হাঁটতে পারল না, মাটির উপর পড়ে গেল মাথা ঘুরে। বাচ্চাটার চিৎকার শুনে গাছের তলায় বসে ঘুমিয়ে থাকা একজন চাষি ছুটে এলো তাদের দিকে। কিন্তু ততক্ষণে সব শেষ। বাচ্চাটা কাঁদতে কাঁদতে দাদুর বুকের ওপর লুটিয়ে পড়ল। এমন রোদের মধ্যে বৃদ্ধ একটা লোককে নিয়ে কেউ বাইরে বেরোয়? তুই তো বাচ্চা ছেলে, তোরা দুজনে এই সময় বেরিয়েছিস কেন? আমরা পাশের গ্রামে থাকি, আমরা দুজন ভিক্ষে করে খাই। আমাদের যে আর কেউ নেই। আমি তো কোনো কাজও করতে পারি না এখনো, আমি তো ছোট। দাদুর বয়স হয়েছে, বাবা মা দুজনেই মারা গেছে অনেক দিন আগে। কি করব বলো? তাই তো আমাদের গ্রাম ছেড়ে এই গ্রামে। আরে কত কষ্ট তোদের। কিন্তু কি বলি বলতো, এমন গরম পড়েছে এই পলাশপুরে। 20 বছরের মধ্যে এমন গরম আমি দেখিনি। দোষ আমাদেরই, আমরা গাছ কেটে ফেলেছি। চারিদিকে নিজেদের প্রয়োজনে প্রকৃতিকে কতভাবে বদলে ফেলেছি। আমার দাদু এ কথা বলতো, শুধু শুধু খাওয়ার জন্য আমরা জমি একেবারে শেষ করে ফেলেছি, আর তার জন্যই তারা প্রতিশোধ নিচ্ছে। রতন অবাক হয়ে তাকিয়ে রইল বাচ্চা ছেলেটার দিকে। তার বয়স 11 কি 12 বছর হবে। তার মুখের কথা শুনে কিন্তু সেটা মনে হলো না। রতন বলল, আমরা আর কি করব বলতো? শহরের লোকেরাই তো গাছপালা কেটে পরিষ্কার করে রাস্তাঘাট ঘরবাড়ি বানাচ্ছে, আর তার জন্যই তো এসব হচ্ছে। আমরা দুটো চাল ডালের জন্য চাষ করি, আমাদের কি? দাদু তো ওটাই বলতো, সবাই ভাবে আমি যা করি তাতে কোনো ক্ষতি হয় না, বাকিরা তো ক্ষতি করছে, তার জন্যই এমন অবস্থা হয়েছে বুঝলে। যখন কষ্ট হয় তখন তো আর একার হয় না। আমার দাদু কোনোদিন একটাও গাছ কাটেনি, অথচ দেখো তোমাদের জন্য আমার দাদু মারা গেল। বাচ্চাটা এবার আর কোনো কথা বলতে পারল না। কাঁদতে কাঁদতে দাদুর বুকের ওপর লুটিয়ে পড়ল, আর তারপরে স্থির হয়ে গেল।
রতন চমকে উঠল, এগিয়ে গিয়ে বাচ্চাটার কাঁধে হাত রেখে বলল, হাই হাই, এটা কি হলো? জল জ্যান্ত দুটো জীবন আমার চোখের সামনে চলে গেল। ওরে, কে কোথায় আছিস? পলাশপুরে এমন অঘটন ঘটেছে, আর বোধহয় পলাশপুরের লোকেরা বাঁচবে না। নিজের বাড়িতে বসে রতন সমস্ত কথাগুলো তার বউ আর মেয়েকে বলছিল। রতনের কথা শুনে তার বউ বলল, কি যে করি কিছুই বুঝতে পারতেছি না। এত রোদ, তার উপর গ্রামের অবস্থা এমন, ফসল যে মাঠেই শুকিয়ে যাচ্ছে, ঘরের বাইরে বেরোনো যায় না, এত রোদের তেজ। আমি তো বাইরে যেতে পারি না মা, বাইরে গেলেই গোটা শরীর জ্বালা করে, লাল লাল ফোস্কা হয়ে যায়। কতদিন বাইরে খেলতে যাইনি, সেই বিকেলে সূর্য ডুবলে তারপর একটুখানি বাইরে যেতে পারি, তাও কি গরম। কি যে হবে আমাদের কিছুই বুঝতে পারছি না। রোদের এমন তেজ যে এতগুলো বছরে একবারেও দেখিনি, এই বছরই এমন হয়েছে। আমরা চাষিরা মাঠে মাঠে সবসময় রোদে পুড়ে কাজ করি, অথচ আমরাই যদি বাইরে না যাই তাহলে কি হবে ভেবে দেখেছো? গরমকালটা চলে গেলে আর আমাদের খাওয়া জুটবে না। বাইরে গিয়ে বা কি করবে? ভগবান যে আমাদের কেন এত বড় বিপদে ফেললো সেটাই বুঝতে পারতাছি না। তার উপর তুমি বলছো আজ সকালে একজন বৃদ্ধ আর একজন বাচ্চা মারা গেছে। আমাদের গ্রামের পথে কেমন অলক্ষণে কাণ্ড। আমাদের গ্রামের মন্দিরে সবাই তো পুজো দেয় মা, সবাই পুজো দিলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, চলো না মা, সবাই একসাথে পুজো দেই। মেয়ে আমার ঠিকই বলেছে, গ্রামের মন্দিরে পুরোহিতের সঙ্গে একবার কথা বলে দেখো না, যদি বৃষ্টির জন্য একটা পুজো করানো যায়। তোমার কি মনে হয় সেই চেষ্টা কেউ করেনি? রাখাল তার বউকে নিয়ে গিয়েছিল, পুরোহিতের সঙ্গে কথা বলেছে, কিন্তু পুরোহিত যা বলেছে তা শুনলে তোমাদের ভয় বাড়বে। ভয় পাবো না, বলো। রতন বাড়ি থেকে ফিরে আসার সময় রাখালের সঙ্গে দেখা হয়েছিল। তখন রাখাল রতনকে যা যা বলছিল সেটাই খুলে বলল। বাচ্চা ছেলেটা আর বৃদ্ধ মরে যাওয়ায় গ্রামের লোকেরা জড়ো হয়েছিল সেখানে। রতন সেখান থেকে চলে আসছিল, তখনই দেখতে পেল রাখাল আর তার বউ শুকনো মুখে ফিরছে মন্দিরের দিক থেকে। আরে কি হলো, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? বা আমরা বোধহয় আর বাঁচবো না, এই পলাশপুর এইবারের খরাতেই শেষ হয়ে যাবে। আমরা গিয়েছিলাম মন্দিরে, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে যদি এই গরমের হাত থেকে বাঁচার জন্য একবার বৃষ্টির কোনো ব্যবস্থা করা যায়, কিন্তু পুরোহিত মশাই বলল এবারে বৃষ্টি হবে না। আরে বলছিস কি, বৃষ্টি না হলে আমরা বাঁচবো কি করে? এত গরমের মধ্যে এত খরাতে বৃষ্টি ছাড়া কোনো কিছুতেই যে আমরা উদ্ধার পাবো না। কি করব বলো তো রতন ভাই? মন্দিরের পুরোহিত মশাইকে বললাম, পুরোহিত মশাই বললেন, এই পলাশপুরে এই গোটা গ্রীষ্মকালে এক ফোঁটাও বৃষ্টি হবে না। এ হলো অন্যায়ের প্রতিফল, মানুষের অন্যায়ের প্রতিফল। মনে আছে তোরা কি করেছিলি? আমরা কিছু করিনি তো, আমরা কি করেছি? আগের বছর গ্রীষ্মকালে তোরা কি করেছিলি মনে নেই? বিষ দিয়েছিলি। পাখিরা তোদের ওই জমিতে আজকে ফসল খেতে আসতো, আর তার জন্য তোরা ওই পাখিদের মারার জন্য বিষ মেশানো খাবার ছড়িয়েছিল ওই মাঠের কাছে। সেই খাবার খেয়ে কত পাখি মারা গিয়েছিল মনে আছে? ও কাজ তো আমরা করিনি, করেছিল পশ্চিমের লোকেরা। পশ্চিমের লোকেরা তো এমনটাই করে, আর সে তো আপনিও জানেন। কিন্তু তার জন্য আমরা কেন কষ্ট পাবো? ঈশ্বরের কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছুই সমান। তোরাও যেমন তার সন্তান, তেমনি পাখিগুলো তার সন্তান। আগের বার গ্রীষ্মের সময় যখন তোরা ওদের মেরেছিলি, তখনই আমি বলেছিলাম ভুল করছিস তোরা। কিন্তু যে কাজ আমরা করিনি সেই কাজের দায় আমাদের কেন নিতে হবে? ঈশ্বর আমাদের সঙ্গে কখনোই অন্যায় করতে পারেন না। তাহলে যা, ফিরে যা, তোদের ক্ষমতা দিয়ে আটকা। তোদের ওই বিষ দিয়ে পারলে আটকাই খরাকে। আপনি শুধু শুধু রাগ করছেন পুরোহিত মশাই। যে কাজ আমরা করিনি সেই কাজের প্রতিফল আমরা কেন নেব? ওই পূর্বের লোকেদের উপর খারাপ হোক, আমাদের উপর কেন এই অভিশাপ?
তোরাও মানুষ, ওরাও মানুষ, তাই তো এই গোটা পলাশপুর গ্রামে সেদিন অনেক পাখি কেঁদেছিল। আমি নিজে দেখেছি, জমির পাশে পাখির মৃতদেহ পড়ে আছে। কত পাখি কাকের দল ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক ওদিকে, তোরা দেখিসনি। সেই দিনই বুঝেছিলাম বিপদ নামতে চলেছে পলাশপুরের বুকে। কিন্তু এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? কোনো পুজো করে যদি প্রায়শ্চিত্ত করা যায়, যা হয়েছে হয়েছে, কিন্তু এখন নতুন করে যদি সব ঠিক করা যায়। আমার কাছে কোনো পথ নেই। তোদের জন্য বৃষ্টির পুজো করলেও বৃষ্টি হবে না। ঈশ্বর সন্তুষ্ট হবেন না রে। এখন চলে যা এখান থেকে। এই তো সবে শুরু, আজ থেকে এই পলাশপুর গ্রামের বিপদ শুরু হলো। রতনের মুখে সমস্ত কথা শুনে তার বউ কপালে হাত দিয়ে বলল, তাহলে কি সত্যি সত্যি আমাদের এই পলাশপুর গ্রামটা রোদে পুড়ে ছাই হয়ে যাবে? এই গ্রামে তাহলে আমরা আর থাকতে পারবো না? আমার মেয়েকে নিয়ে, তোমাকে নিয়ে এই পলাশপুর ছেড়ে চলে যাব? আমিও তোমার সাথে যাব, এখানে আমি থাকবো না। তোমরা বুঝতে পারছো না, পলাশপুর ছেড়ে এখন যদি আমরা চলে যাই তাহলে ভিটে মাটি জমি এই সমস্তর কি হবে? এই খরা আবার ঠিক কমে আসবে, না হলে দেখবে। ওরা কথা বলছে, ঠিক তখনই রাখালকে দেখা গেল হন্তদন্ত হয়ে বাড়ির মধ্যে ঢুকতে। রাখাল ঘরে ঢুকে বলল, রতন, তাড়াতাড়ি আয়, আমাদের গ্রামে শশীচরণ মুকুজ্জে মারা গেছে। প্রচন্ড গরমে ঘরের মধ্যে কখন যেন মরে পড়ে রয়েছে, কেউ বুঝতেই পারেনি। এইমাত্র গ্রামের একজন তাকে ডাকতে গিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছে। ওই দেখো, বললাম না যা শুরু হয়েছে। পুরোহিত মশাই মিথ্যা কথা বলেনি। ওই পশ্চিমের লোকেরা যেভাবে পাখি মেরেছিল, সেইভাবে এবার পলাশপুর গ্রামের এক একটা লোক মরতে শুরু করেছে। এই গ্রীষ্মের দাপদাহ গোটা গ্রামকে পুড়িয়ে শ্মশান করে দিবে। বাবা, তুমি যেও না, চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আগে আমি বাড়ি ফিরে আসি, তারপর দেখছি। চল রাখাল, তাড়াতাড়ি বাড়ি চল। বেশি দেরি কইরো না কিন্তু, এখন ভরা দুপুর, তাড়াতাড়ি চইলা এসো, রোদ গায়ে লাগাইও না। পেছন থেকে যামিনীর কথা শুনতে শুনতে রাখাল আর রতন এগোতে লাগলো শশীচরণের বাড়ির দিকে। শশীচরণের বাড়ির সামনে অনেক লোকজন জমেছে, তাই দেখে রতন বলল, অনেক লোক এসেছে তো, সবাই খবর পেল কখন? আমি তো পথ দিয়ে যাচ্ছিলাম, কার যেন মুখে শুনলাম, তাই তোকে ডাকতে চলে এলাম। আর তুই না এলে একা একা আমি আসতাম না। আমার আর ভালো লাগছে না রে, বুঝলি তো। তোর বউ ঠিকই বলেছিল, এখান থেকে চলে যাওয়াই দরকার। তুই এমন কথা বলছিস? গ্রামের বেশিরভাগ লোকেরাই তো এখন এটাই ভাবছে, কিন্তু এখান থেকে অন্য কোথাও চলে গিয়েও কি আমরা বাঁচতে পারবো? পুরোহিত মশাইয়ের কথা মনে নেই? মানুষ অনেক ভুল করে, তার জন্যই আমাদের শাস্তি পেতে হয়। ওই দুটো বাচ্চার বুড়োটাও তো মরেছিল, ওদের কি দোষ ছিল? এইসব কথা শুনে তো আমার কোনো লাভ নেই। একেতে এমন গরম পড়েছে, তার উপর যদি এমন ভাবে এক এক করে গ্রামের লোকেরা মরতে শুরু করে, তাহলে অবস্থা কি হবে দেখেছিস? সূর্যের দিকে একবার তাকিয়ে দেখ। রাখালের কথায় রতন সূর্যের দিকে তাকালো। সূর্যটা যেন লাল গনগনে আগুনের মতো একটা বলের মতো মনে হচ্ছিল। চোখ ঝলসে যাচ্ছিল। চোখ নামাতেই রতন বলল, আকাশে কালো মেঘ তো দূরের কথা, এক ফোঁটা সাদা মেঘ পর্যন্ত নেই। সাদা মেঘ থাকলে রোদ বেশি এত হয় না। কিন্তু শুধু কি ওই পাখি মারা হয়েছে, তার জন্য নাকি অন্য কোনো কারণে? একবার পুরোহিত মশাইয়ের কাছে যাবি? আমি আর যাব না, তুইও বাড়ি ফিরে যা। শশীচরণ মুকুজ্জের মৃতদেহ গ্রামের লোকেরাই শ্মশানে দাহ করে দেবে, আমাদের এসবের মধ্যে যাওয়ার দরকার নেই। রতন কিছু বলার আগে রাখাল সেখান থেকে বাড়ির দিকে চলে গেল। এইভাবে রেখে দিলে হবে না তো, শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তোমরাও যাও, কেউ একজন বাঁশ কেটে আনো। শশীচরণ মুকুজ্জের কেউ নেই, আমাদেরই সব করতে হবে। এত রোদের মধ্যে আমরা মৃতদেহ নিয়ে শ্মশানে যাবই বা কি করে? শুনলাম তোর জমির সমস্ত ধান নাকি কালকে শুকিয়ে ঝরে গেছে। এবার কি হবে বলতো? কালকে গ্রামের শেষের ওই নদীতে গিয়েছিলাম, নদীর জল একেবারে শুকিয়ে নদীর মাঝামাঝি চলে এসেছে। কাদের ওপর দিয়ে হেঁটে যেতে হতো আগে, এখন সে জায়গা শুকিয়ে গেছে, গরু চলছে।
ওই জল আর খাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। এই কথায় রতন চমকে উঠল। গ্রামে ওই একটাই নদী আছে, যেটা বেশ বড়। আসলে নদী নয়, বড় একটা দিঘি। সেই দিঘির জল সহজে শুকোয় না, কিন্তু সেই দিঘির জল নাকি শুকিয়ে গেছে। কি বলছিস রে? ওই দিঘির জল যদি শুকিয়ে যায় তাহলে আমরা খাবো কি? গোটা পলাশপুর গ্রাম রোদে পুড়ছে, এবার কি জল না খেতে পেয়ে মরবো? কি আর করবো বলতো? মনে নেই আগের বার দিঘির জল নিয়ে আমাদের কত গর্ব ছিল। আশেপাশের গ্রামগুলো গ্রীষ্মকালে কষ্ট পেলেও এই দিঘির জন্য আমাদের কোনো কষ্ট হতো না। আর এইবারে সেই দিঘির জল শুকিয়ে যেতে শুরু করেছে। রাখাল ঠিকই বলেছিল, সবই আমাদের কপালের দোষ। এবার ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চায়নি, বরং আমাদের দিকে যে দৃষ্টিতে চেয়েছে সেই দৃষ্টিও ভালো নয়। তোরা শ্মশানে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে রাখ, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি। এই সময় আবার বাড়িতে যাবি কেন? আমরা তো একটু পরেই বেরিয়ে পড়বো। তাছাড়া মৃতদেহ তো বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। তুই তো জানিস গ্রামের লোকেরা এমনিতেই। আমি জানি মাধব, তবু একবার বাড়িতে যাওয়া দরকার। তোরা সবকিছু কর, আমি তো বললাম বেশিক্ষণ লাগবে না, এখনই চলে আসবো। তোরা শ্মশানে যাওয়ার জন্য বেরোবার আগেই আমি এখানে চলে আসবো। রাখাল বাড়িতে আছে, তার বউ বারান্দার উপর মাটিতে পড়ে রয়েছে, তার জ্ঞান নেই। বউ, বউ, কি হয়েছে তোমার? কোথায় আছো? আমার বউটা সাড়া দিচ্ছে না কেন? বউ, কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। দৌড়ে গিয়ে রাখাল জল নিয়ে আসে। তারপর বউয়ের মুখের উপর জল ছিটিয়ে দিতেই সে চোখ মেলে তাকায়, কান্না ভেজা গলায় বলে, গরমের মধ্যে উঠান পেরিয়ে রাস্তায় গিয়েছিলাম, তুমি ফিরে আসছো না দেখে চিন্তা হচ্ছিল। তাই ঘরে আসতেই হঠাৎ অন্ধকার দেখলাম, মাথা ঘুরে উঠল। এত গরম আর সহ্য হচ্ছে না। আমার তো সন্তান হবে, এই সময় যদি এমন হয়। তোমায় বলেছি না কোথাও যাবে না। মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বললেও কোনো লাভ হবে না তো। এই সময় বেশি হাঁটা চলা করা ভালো না। একদম লাগেনি তো? ভাগ্যিস কোনো ক্ষতি হয়নি। ও সব ছাড়ো, কোনো উপায় বার করতে পারলে? রতনদা বোধহয় আর এখানে থাকবে না, গ্রাম ছেড়ে চলে যাবে। আজ থেকে 20-25 বছর আগে এমন একবার হয়েছিল, বাবার মুখে শুনেছিলাম। অনেকেই গ্রাম ছেড়ে চলে যায়, যারা ছিল তাদের মধ্যে নাকি অনেকেই গ্রামেই মরেছিল। পলাশপুরের এমন ভয়ের পরিস্থিতি এর আগেও হয়েছে। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের তো যাওয়ার কোনো জায়গাই নেই। না বাপের বাড়িতে যেতে পারবো, না অন্য কোথাও যাওয়ার জায়গা আছে। ওই রতন ভাইকে একবার বলে দেখো, ওদের সঙ্গে যদি আমাদের নিয়ে যায়। এই বিপদের সময় কে কাকে নিয়ে যায় কি করে বলি বলো তো? আমার কিছুই ভালো লাগছে না, শুধু গরম লাগছে। শুনেছি ওই নদীর জল নাকি আরো নিচে নেমে গেছে। এরপরে জল শেষ হয়ে গেলে জল তো আর আনতে পারবো না। তুমি থাকো, আমি জল নিয়ে আসছি। জল তুলে রেখেছি, তাতে আজকে হয়ে যাবে, আজ আর লাগবে না। কাল সকালে একবার জল নিয়ে এসো, না হলে এতটা হেঁটে শরীর ভালো লাগবে না। কাল ভোরবেলা সূর্য ওঠার আগেই চলে যেও। সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার পরেই আমাদের সমস্ত কাজ করতে হবে, বুঝলে? না হলে আর কোনো কিছুই করা যাবে না। ভেবেছি সন্ধ্যার পর একবার রতনের বাড়িতে যাব, দেখি কি করা যায়। শশীচরণের মরা পুড়িয়ে সবেমাত্র বাড়ি ফিরে রতন দাওয়ার কাছে বসেছে। এমন সময় রাখাল এসে ঢুকলো। একটা কথা বলবো রতন, যদি কিছু মনে না করিস। আর তোরা তো শুনছি গ্রাম ছেড়ে চলে যাবি, এই আমিও যদি তোর সঙ্গে যাই। আমার বউটা যে পোয়াতি, তুই তো জানিস, গ্রামে থাকলে ওর ভালোভাবে দেখাশোনা তো হবেই না। এই সময় একটু সাবধানে থাকা দরকার, সেটাও হবে না। তোরা যদি আমায় সঙ্গে নিয়ে যাস। আরে এর জন্য এত রাতে আমার বাড়িতে আসার কি প্রয়োজন ছিল? আর কি কোনো, আমি তো নিজেই ভেবেছিলাম তোকে এই কথাটা বলবো। আসলে যাবো কি না আমি নিজেও ঠিক করতে পারিনি, অথচ সে আমার মেয়ে বউ দুজনেই রাজি। হ্যাঁ রাখাল কাকু, তুমিও আমাদের সঙ্গে যাবে, কাকিমা আমাদের সঙ্গে যাবে, খুব খুব মজা হবে। আমরা আর এখানে থাকবো না,
এই জায়গা ভালো না, খুব গরম। আমার বাপের বাড়ি এক সময় অনেক বড় ছিল। নেহাতকালের ফেরে পড়ে আমাদের অবস্থা খারাপ হয়েছিল, তাই তো এমন একটা গ্রামে আমায় বিয়ে দিয়েছে। ওখানে অনেক ঘর আছে, তোমরা গিয়ে আরামে থাকতে পারবে। খাওয়ার একটু কষ্ট হবে ঠিকই, তবে ও ব্যবস্থা ঠিক তোমরা করে ফেলতে পারবে। আমি আর রতন আছি যখন, তখন কোনো চিন্তা নেই। জমি জমা আছে, নিশ্চয়ই ওখানে গিয়ে চাষবাস আমরা করে নিতে পারবো। শুনেছি ওখানে নদী আছে, মাছও তো আছে। এদিকে গরম না কমা পর্যন্ত কয়েকটা মাস ওখানে কাটিয়ে আসতে পারলেই হলো। আমরা তো ভেবেছি কাল ভোরবেলায় বেরিয়ে পড়ব, একদম সূর্য ওঠার আগেই। তোমরা তখন আসতে পারবে তো? আমার গরুর গাড়িটা নিয়ে আসবো, তাহলে আর চিন্তা থাকবে না। সবাই মিলে গরুর গাড়িতে উঠে বেরিয়ে পড়বো। তাই হবে ভাই, কি করে যাব সেটাই চিন্তা করছিলাম। ভোরবেলা বেরোলে ও পথে তো আর রোদের হাতে পড়তেই হবে। তোর গরুর গাড়ি থাকলে আর চিন্তা থাকবে না। তাহলে কাল ভোরবেলা তোরা গরুর গাড়ি নিয়ে চলে আয়। তবে আবার ফিরে এসেই ভিটে মাটি জমি জমা সব কিছু ফেরত পাবো তো, নাকি সব কিছু চলে যাবে? সব তো আর নিয়ে যাওয়া যাবে না। জীবন বাঁচলে পরে সব কিছু হবে রাখাল, আগে নিজেদের জীবনটা তো বাঁচাই। নিজের বউ আর নিজের আসতে থাকা সন্তানের জীবনটা বাঁচা, তারপর দেখা যাবে। এই পলাশপুর আর আগের মতো নেই রে। এই পলাশপুরের গ্রীষ্মের অভিশাপ নেমেছে। রাখাল চলে যেতেই যামিনী বলল, রাখাল ভাই কিন্তু ঠিকই কথা বলেছে। আবার ফিরে আসার পর যদি জমি বাড়ি ঘর সবকিছু দখল হয়ে যায়, তখন কি করব? ঘরে তালা দিয়ে যাব। এই কারণেই তো আমি যেতে চাইছিলাম না। আর একটা কাজ করি, তোমায় আর রাখালের বউ মধুকে ওই বাড়িতে রেখে আসি। ওইখানে তো লোকজন রয়েছে। মাঝখানে তোমরা ওখানে থাকো, আমরা না হয় মাঝে মাঝে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে আসব। তাহলে তোমরাও ঠিকঠাক থাকবে, আর আমরা এখানে জমি জমা বাড়ি আগলাতে পারবো। তাহলে কোনো দিক থেকেই ক্ষতি হবে না। এখানে থাকলে সবাইকে একসঙ্গে মরতে হবে। কেউ মরবে না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। রাখালকে অনেকবার বারণ করেছিলাম এই পশ্চিমীদের দিকে লোকেদের সঙ্গে না মিলতে। রাখালই কিন্তু ওই পাখিদের মেরেছিল। কেউ সে কথা জানে না, বুঝলে যামিনী? আমি জানি, কিন্তু রাখালের ওপরেও কষ্ট হয়। সে ইচ্ছে করে সমস্ত কাজ করেনি। ওর সমস্ত ধান পাখিরা নষ্ট করে দিয়েছিল, সেই রাগে সে কাজটা করেছিল। আর এখন যাতে তার সন্তানের কোনো ক্ষতি না হয় তার জন্য চিন্তা করছে। সর্বনাশ, ও কথা বলো না। কাল মধুকে এই গ্রাম থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, না হলে পলাশপুরের এই গ্রীষ্মের দাপদাহে যে কি ঘটবে তা ভাবতেও কষ্ট হইতাছে। পরদিন সকালেই গরুর গাড়ি নিয়ে রাখাল আর মধু এসে পৌঁছয় রতনের বাড়ির সামনে। রতন, রতন কোথায় রে? তাড়াতাড়ি আয়, এখনই বেরিয়ে পড়ি। এখনো সূর্য ওঠেনি, অন্ধকার আছে। বেশি দেরি করলে সূর্য উঠে যাবে। আমরা তৈরি হয়ে আছি, তবে একটা কথা ভাই, যামিনী শ্যামা মধুকে ও বাড়িতে রেখে আমরা ফিরে আসব। না হলে এই গ্রামের বাড়ি জমি জমা সবকিছু হাতছাড়া হয়ে যাবে। আমি সেটাই ভাবছিলাম, ফিরে আসবো। আর ওই মন্দিরে গিয়ে একটা পুজো করতে হবে। পুরোহিত মশাইকে অনেক কিছু কথা বলা বাকি আছে, চল। সবাই গরুর গাড়িতে উঠতেই রাখাল গরুর গাড়ি ছেড়ে দিল পাশের গ্রামের দিকে। সেই শেষ রাতের দিকে আকাশের পশ্চিম প্রান্তে দেখা দিল হালকা একটা কালচে মেঘ। কিন্তু পলাশপুর গ্রাম তখন গ্রীষ্মের দাবদাহে শ্মশানের মতো পুড়ছে একটু একটু করে। ওদের গাড়িটা এগোতে লাগলো পাশের গ্রামের দিকে। মাথার ওপর ঘুরতে লাগলো দুটো অদ্ভুত রাঙা পাখি। রতন ওপরের দিকে তাকিয়ে বলল, দেখ রাখাল, পলাশপুরের আকাশে মেঘ দেখা যাচ্ছে।